সেখানে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিত্বের বিষয়টা নিশ্চিত হবে। এই আলোচনাগুলো নানাভাবে হয়েছে, আমি ব্যাখ্যা দিতে চাই না। ফলে সর্বোপরি আমি দেখতে পাচ্ছি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ সবকিছু সুরক্ষা পাবে। দেশ এগিয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে পথে দেশ অগ্রসর হতে পারবে। অন্যথায় ভারসাম্য না থাকলে স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিস্ট শক্তিশালী হবে বা পুনরায় ফিরে আসবে আশঙ্কা যেমন আছে। করাপশন সহ দুঃশাসনের যেই ইতিহাস আমাদের আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সেই কারণে আজকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের পক্ষেই জোরালো মত দিচ্ছি। কারণ হচ্ছে এটা আইনসভা। দ্বিকক্ষ হলে বিভিন্ন দেশে যে পদ্ধতি আছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেটাই হবে, কিন্তু আমরা দ্বিকক্ষ করলাম। দ্বিকক্ষের মধ্যে যদি পাওয়ার ফাংশন ঠিক করতে না পারি, যেটা চেক অ্যান্ড ব্যালেন্স আনতে পারে, তাহলে সেই জায়গায় ব্যর্থ ঘটবে। এটা গঠনের যে লক্ষ্য সেটা ব্যর্থ হবে। এই জন্য ক্ষমতাও কার্যাবলীর জায়গায় সুস্পষ্টভাবে প্রস্তাব আসা উচিত ছিল। যদি একটু সূচনা বক্তব্য ব্যাখ্যা করেছেন, আমি অনুরোধ করবো লিখিতভাবে সুস্পষ্টভাবে প্রস্তাব আসলে ভালো হতো। তো আমি কিছু প্রস্তাব দিতে চাই। এক নম্বর হচ্ছে সংবিধান সংশোধনের কথা আপনারা বলেন, এটা আমরা একমত, এটা আমাদেরও প্রস্তাব, এবং সেটা অবশ্যই হতে হবে টোটাল মেজরিটি ভিত্তিতে, সিঙ্গেল মেজরিটিতে নয়। কারণ সিঙ্গেল মেজরিটি হলে তো আগের অবস্থায় থাকবে, এখানে গুণগত পার্থক্য তৈরি হবে না। টোটাল মেজরিটি থাকতে হবে যদি সত্যিকার আমরা চেক অ্যান্ড ব্যালেন্স আনতে চাই। সেকেন্ড হচ্ছে এটা আইনসভা, দ্বিকক্ষ মিলে কিন্তু একটা আইনসভা। মার্কিন কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট, সিনেট, হাউস অব রিপ্রেজেন্টেটিভ, ইকোনমিকটাও বলেন, দ্বিকক্ষ দুটো মিলে কিন্তু আইনসভা। আমরা যে আইন প্রণয়নের ক্ষেত্রে উচ্চ কক্ষের কোন সম্পৃক্ততা না রাখি, তাহলে এটা দুটো মিলে আইনসভা হয়ে যাবে। দুটা মিলে যেহেতু আইনসভা, সেই কারণে আইন পর্যালোচনা যাচাই বাছাইয়ের ক্ষমতা আপার হাউসকে অবশ্যই দিতে হবে। এটা হলো আমার সেকেন্ড পাওয়ার ফাংশনের কথা, এবং যৌক্তিকতা একটাই। কারণ সেখানে গিয়ে যদি আমরা আইন যাচাই করতে না পারি, তাহলে এই ক্ষমতা না থাকলে তাহলে নিম্ন কক্ষ একসাথে আইন প্রণয়ন করবে, নিজের সুবিধা মতো করবে। এখানে ওই যে আগে যে বলেছি, আইনানুগ ভাবে আপনি স্বৈরাচার হয়ে যাচ্ছেন, যেটা ফ্যাসিস্ট সরকার গতবার করেছে। এই জিনিসগুলো কিন্তু বিজ্ঞানে আনতে হবে। সিদ্ধান্ত মৌলিক যেগুলো, নির্বাহী সিদ্ধান্তের মৌলিক জায়গাগুলো, আমি এভাবে সব বলছি না, মৌলিক জায়গাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স দরকার হতে পারে। সেটা আমরা একটু আইডেন্টিফাই করে দেবো কোন জায়গায় করা যায়। আমি জানি না এই জায়গায় ঐক্যমত হওয়া খুবই টাফ হবে, তারপরে এটা আলোচনায় আসা উচিত। সেটি হচ্ছে অর্থ বিলের কথা অনেকে বলেছেন, সেটা আমরা একমত। এই জায়গাগুলো 3-4টে অন্তত পাওয়ার ফাংশন যদি আমরা মৌলিকভাবে এখানে ইনক্লুড করে উচ্চ কক্ষ দিই, তাহলে উচ্চ কক্ষ আইনসভার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ভূমিকা রাখবে। পাওয়ার ফাংশনটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটাকে সুনিশ্চিত করবে। তৃতীয় পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে কিভাবে গঠিত হবে, পদ্ধতিটাকে। আমরা চেক অ্যান্ড ব্যালেন্স চাই, এখানে একটা হাউসের মাধ্যমে এটা ব্যালেন্স আনতে চাই। আবার হাউস প্রণয়নে গঠন প্রণালীতে এমন করি যেটা আসলে চেক অ্যান্ড ব্যালেন্স হবে না।
যেমন আমরা যদি আসন ভিত্তিক এখানে নিয়ে আসি, তাহলে নিম্নকক্ষের পুরো রিফ্লেকশনটা কিন্তু করতে হবে। তাহলে এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মেজরিটি বেশি যেহেতু হবে, সে জায়গায় গিয়ে কিন্তু নিম্নকক্ষের সিদ্ধান্ত পর্যালোচনার জায়গাটা বস্তুনিষ্ঠভাবে হওয়ার সুযোগ নাই, প্রফাইল হওয়ার সুযোগ নাই। ওটা নিম্নকক্ষ বা ক্ষমতাসীন দলের ইশারায় উচ্চকক্ষ সিদ্ধান্ত নেবে। যদি আমরা গঠন প্রণালীর ক্ষেত্রে এমন ভাবে না করি যেটা ত্রুটিমুক্ত থাকে, ত্রুটিপূর্ণ কোন পদ্ধতি যদি আকার হয়ে যায়, তাহলে সে হাউজের মাধ্যমে আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের লক্ষ্য অর্জন করতে পারবেন না। তাহলে পদ্ধতির ক্ষেত্রে যেটা কমিশন প্রস্তাব করেছে, অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেমন দরকার আমরা মনে করি, পিআর পদ্ধতির মাধ্যমে সেটা সুনিশ্চিত করতে হবে। সেই প্রস্তাবটাকে আমরা জোরালোভাবে পেশ করতে চাই। কথা আমরা শেষ করতে চাই। এখানে আমরা এখানে বসেছি সংস্কারের জন্য। মৌলিক সংস্কার যদি না হয়, ছোটখাটো বিষয় নিয়ে আমরা খুব জোরালোভাবে প্রচারণা চালাচ্ছি, এটাতে কোনো গুণগত পরিবর্তন অগ্রগতি আসবে না। মেজর জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম মনে করি। এই মেজর জায়গাতে সংস্কার অপরিহার্য। সেই জন্য জেলা অভ্যন্তরের যে স্পিরিটটা ছিল ফেসিবাদের বিদায়, আবার নতুন করে যদি আমরা রাস্তা খুলে রাখি, সেই পথ দিয়ে কিন্তু আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে ত্রুটিপূর্ণ পথ, সেই ত্রুটি যদি আমরা বন্ধ করে না দিই, আবারও সেই পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না। এটা গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই জন্য আমি বলতে চাই, জনগণ যেটা চায় সেটা আমাদেরকে সামনে রেখে সংস্কারে যেতে হবে। জেলার অভ্যর্থনের যে স্পিরিট, সেটা ধারণ করে সংস্কারে যেতে হবে। সেটার পথ হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ এবং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় এনে আমাদেরকে সংস্কারে যেতে হবে। এই জন্য আমরা এই প্রস্তাবটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন হবে পিআরের পদ্ধতি। ধন্যবাদ মানুষ। ধন্যবাদ জনাব। তিনটা কথা বলেছি, অপরিচিত কথা বলেছি। সভাপতি আপাতত আমি আর কাউকে দেখছি না কথা বলবো। সালাউদ্দিন ভাইকে আমি জানতে চেয়েছি এবং আগে বলেছেন, আমার সাথে আলাদা করে আলোচনা হয়েছে। আমরা এই আলোচনাটার ক্ষেত্রে গতকালের এবং আগের আলোচনার থেকে যে সারাংশ আমরা পেয়েছি, সেগুলো নিয়ে গতকালও সালাউদ্দিন সাহেব বলেছেন, সম্ভবত তাহের ভাই বলেছেন যে শেষ পর্যন্ত আসলে কমিশনকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে ফাংশনালিটির ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম যে আপনাদের দিক থেকে কোন প্রস্তাব আসে কিনা, যে ফাংশনগুলোর ক্ষেত্রে যেগুলো প্রস্তাবিত এবং অন্যান্য ক্ষেত্রে আলোচিত হচ্ছে, সমস্ত কিছুর বিবেচনায় ফাংশন এবং স্ট্রাকচার কাঠামোগতভাবে এটা তৈরি হওয়ার বিষয়টা আমরা, যেহেতু আপনাদের মতামত সবগুলো বিভিন্ন ভাবে আলোচনার মধ্যে দিয়ে পাওয়া গেছে, কমিশন এটা এখন বিবেচনা করবে এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে হবে কমিশনকে। এই মুহূর্তে বসে সম্ভব নয়। আমরা কমিশনের মানে আগামী আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ বৃহস্পতিবার আলোচনা করে আমরা যখন রোববার ফিরে আসবো, তখন আমরা আমাদের পক্ষ থেকে বক্তব্যটা দিতে পারবো যেটা কি পদ্ধতিতে হয়। আমাদেরকে বান্ধন করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে ডিসেন্ট, আরেকটা হচ্ছে অন্য কোনো ভাবে যদি জায়গায় আসা যায়, সেগুলো আলোচনা করে রোববার আসলে আমাদের পক্ষ থেকে একটা বক্তব্য আমরা দেব এবং সেইখানে এটা এন্ড করতে হবে। যে কোনো পদ্ধতিতে রোববার আমরা এন্ড করবো। আজকে দ্বিতীয় বিষয়টাতে আমরা এখন আলোচনায় প্রবেশ করব, সেটা হচ্ছে যে নারী আসন। সেটা নিয়ে অতীতে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি, কালকেও আলোচনা হয়েছে। আমি আশঙ্কা করি কিন্তু যে শেষ পর্যন্ত এই ব্যাপারে কমিশনের একটা অবস্থান নিতে হতে পারে। আমরা বিভিন্ন রকম প্রস্তাব উপস্থাপন করেছি, কেউ কেউ নিয়ে যে এই ধরনের
প্রস্তাবে অবাস্তবোচিত বলেও বর্ণনা করেছেন। আবার কেউ কেউ এটাও বলেছেন যে এক তৃতীয়াংশ নমিনেশন দেওয়ার ব্যাপারে যে প্রস্তাব, সেটা তাদের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারেননি যে আসলে এটার বাধ্যবাধকতা কিভাবে তৈরি করা হবে। কেউ কেউ বলেছেন যে এটা আসলে 33% বদলে কম করা যায় কিনা, সেক্ষেত্রে হয়তো তারা বিবেচনা করতে পারে। আবারও আমরা সেই জায়গায় এটাই একমাত্র বলছি, আমাদের মূল প্রস্তাব হচ্ছে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী আসনে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে ওই বিষয়ে আমরা আলোচনা করব, যে আজকে পরবর্তী সময় এই আলোচনাটা করতে হবে। আমরা রেলেভেন্ট হিসেবে যেটা আলোচনা এসছে সেটা হচ্ছে সংবিধানের সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে। আমরা সংবিধান সংস্কারের সংশোধনের প্রক্রিয়া নিয়ে কথা বলবো, কিন্তু আমি সংসদে নারী প্রতিনিধিত্বের প্রসঙ্গটা আমি তুললাম এই কারণে যে এখানে আমরা অতীতে আলোচনা করেছি। তো এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে আমরা যেহেতু সংবিধান সংশোধনের বিষয়টা আছে, আমরা ব্রেকের আগে আলোচনাটা তুলতে পারি, তুলে খানিকটু অগ্রসর হয়ে পরবর্তী সময়ে আমরা যেন লাঞ্চের পরে নারী প্রতিনিধিত্বের বিষয়টাকে নিশ্চিত করে এক জায়গায় যদি আমরা আসতে না পারি। আমি আবারও বলি যে কমিশনের সিদ্ধান্তটা হচ্ছে যেগুলি বিষয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে শেষ পর্যন্ত কমিশনকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই জায়গায় যেতে চাই না, কিন্তু বাস্তবতার কারণে যদি যেতে হয় কমিশনে যাবে। আমরা এখন কিছু সময়ের জন্য সংবিধান সংশোধনের যে প্রস্তাবগুলো আছে সেটার ব্যাপারে যদি বক্তব্য থাকে সেটা নিয়ে আলোচনা করে আমরা লাঞ্চের ব্রেকে যাব। প্রয়োজন হলে আমরা একটু আগেই লাঞ্চের ব্রেকে যাব, গিয়ে ফেরত এসে আমরা সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়ে আপনাদের অন্যান্য বক্তব্য, যেহেতু গতকাল একটা প্রস্তাব আগে একটু বিকল্প হিসেবে তৈরি দেওয়া হয়েছে, যার অর্থ আগে প্রস্তাবগুলি প্রত্যাহার করা হয়েছে, একটা বিকল্প হিসেবে রাখা হয়েছে টেবিলে, সেটাও বিবেচনা করে আজকে আমরা এই আলোচনাটা শেষ করব। শেষ করে তারপরে যদি আমরা এখানে একমত হতে পারি ভালো, যদি না হয় তাহলে কমিশনটা ফেরত নিয়ে গিয়ে একটা সিদ্ধান্ত দেবে। আমি আবার বলি কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া ছাড়া বিকল্প নেই, কারণ এটা অব্যাহত হবে। আরো অনেক বিষয় আছে আমাদের আগামী সপ্তাহটা একমাত্র কার্যকর সপ্তাহ, সেই সপ্তাহে আমাদের অনেকগুলো বিষয় নিষ্পত্তি করতে হবে। তো আমি এখন যেটা মনে করবো, কারো কারো যদি বক্তব্য থাকে সংবিধান সংশোধনের প্রস্তাবিত যেই সুপারিশ আছে সে বিষয়ে তারা কথা বলুন, তার পরিপ্রেক্ষিতে আমরা আসলে সিদ্ধান্ত নিতে হবে আর কি। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। সংবিধান সংশোধন বিষয়ে কথা বলবার জন্য যারা নুরুল হক নূর, আপনি কথা বলতে চান এই বিষয়ে? যারা নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ। আমার যেটা হচ্ছে সংক্ষিপ্ত কথা, যে আমরা যেটা বলছিলাম যে যেহেতু অনেকখানি আলোচনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে একমত হচ্ছে, একটা রেজাল্ট আসবে, সেই ক্ষেত্রে আমাদের যদি দলীয় পজিশন রিজু ভাই বলেছেন, কিন্তু তারপরে আমরা যেটা দেখেছি অনেকে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় সংবিধান সংশোধনের ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় সেক্ষেত্রে সিম্পল মেজরিটির কথাও কেউ কেউ বলেছে। সেক্ষেত্রে আমাদের পজিশনটা ওইখানে সমর্থন থাকবে, এইটুকু অ্যাড করা। সংবিধান সংশোধন নিয়ে এখানে দুটো বিষয় আছে, কিন্তু আমি আবার একটু আপনাদের মনোযোগের জন্য বলি, অথবা তিনটা বিষয় বলতে পারেন। সংবিধান সংশোধনের ব্যাপারে বিদ্যমান সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে যেহেতু এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 2/3 মেজরিটি, কিন্তু রেফারেন্ডামের প্রভিশনটা কিন্তু নাই। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবটা হচ্ছে দুটো এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে আপার হাউস, আপার হাউসের 2/3। এখন আপার হাউস আনরিজলভ আছে, সেই জন্য আমি এদিকে যাচ্ছি না, কিন্তু আরেকটা প্রভিশন কিন্তু বলা হয়েছে, সেটা হচ্ছে স্পেসিফিক ইনস্ট্যান্সে, যেমন প্রস্তাবনা অনুচ্ছেদ 8, 48, 56 এবং 142, এটা
এটা ছিল এই ক্ষেত্রে ওপেন থাকলেই থাকতে হবে এরকম কথা না। পরে আমরা এটা দেখেছি যে 15th অ্যামেন্ডমেন্ট এটা রাখা হয়নি। 15th অ্যামেন্ডমেন্টের অনেক বড় বড় একটা আলোচনা এবং সেটা রেস্টোর্ড হয়েছে। এখন পর্যন্ত হাইকোর্ট যদিও এটা লিগাল প্রসেসে আছে কিন্তু এক ধরনের রেস্টোরেশন আছে। ফলে দুটো বিষয় নিয়ে একটা কথা বললে সুবিধা হবে। কারণ হচ্ছে আলোচনার সময়, প্রাথমিক পর্যায়ের আলোচনার সময় কয়েকটি দল গণভোটের প্রভিশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে যদি টোটাল মেজরিটি তৈরি হয়, এমনকি তারা আপার হবে যদি সমর্থন নাও করেন, যদি পার্লামেন্টে টোটাল মেজরিটি হয় তারপরে আর রেফারেন্ডামের প্রয়োজন আছে কিনা। রেফারেন্ডামের কনটেক্সট আপনারা জানেন, 72 সংবিধানে ছিল না, পরবর্তী সময়ে 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে সেটা অ্যাডেড হয়, তারপরে 12th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এটা স্কোপটা লিমিট করা হয়, কিন্তু এটা কন্টিনিউ করে 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে গণভোটের প্রভিশনটা বাদ দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ইন শর্ট ব্যাকগ্রাউন্ড। তারই বেসিসে প্রস্তাব হচ্ছে যে গণভোট ইনক্লুড করা, কিন্তু ওপেন নয়, সব বিষয়ে বলে প্রস্তাব করা হয়েছিল সংবিধান সংস্কার কমিশনে। সেটা আলোচনায় দেখা গেছে সব বিষয়ে করা যাবে না, শ্রেণীকরণ তারিখ কমার জন্য করতে গেলে এটা বড় বড় জায়গায় গিয়ে দাঁড়াবে। সেই জন্য স্পেসিফিক যে গণভোটের ক্ষেত্রে সুনির্দিষ্ট কয়েকটি অনুচ্ছেদের জন্য গণভোট, যেমন আমরা রেফারেন্স হিসেবে এক্সাম্পল হিসেবে কথা বলেছি, যেহেতু এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে, এই সঙ্গে অ্যাড করতে পারেন, কমাতে পারেন, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে গণভোটের প্রভিশনটা রাখা হবে কি হবে না। অনেকে বলবেন আপার হাউসের সাথে এটা রিলেটেড, কিন্তু যদি এমনকি শুধুমাত্র ইউনিক্যামেরাল পার্লামেন্ট হয় সেক্ষেত্রে কি টোটাল মেজরিটি সাফিসিয়েন্ট না, নাকি টোটাল মেজরিটি প্লাস রেফারেন্ডামটা নেসেসারি? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা তো হচ্ছে যে আপার হাউস যদি হয় তাহলে সেখানে 2/3 লাগে নাকি সিম্পল মেজরিটি। এই ব্যাপারে অনেকে ইতিমধ্যে মন্তব্য করেছেন, কিন্তু আমাদের এখন বোঝা দরকার সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে দুটো প্রভিশনের কথা বলা হয়েছে, টোটাল প্লাস রেফারেন্ডাম, সে বিষয়ে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং এর মধ্যে আর বাকি যারা কথা বলতে চান অনুগ্রহ করে আমাকে একটু যদি একইভাবে স্লিপ পাঠান তাহলে সুবিধা হবে। ধন্যবাদ। আমি এই বিষয়ে যেহেতু আজকেই প্রথম ফ্লোরে সাবজেক্টে এসছে, সেই জন্য কথা বলতে আগ্রহী হয়েছি। বিদ্যমান সংবিধানে যেটা নিম্নকক্ষে 2/3 মেজরিটিতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার বিধান আছে, সেটা সবসময় ছিল। এখন রিয়াজ ভাই যে প্রসঙ্গটা তুলেছেন, আমি এক মিনিটের জন্য একটু একাডেমিক আলোচনাতে যাব। তা হচ্ছে এখানে আপনাদের যে আলোচনা উত্থাপিত প্রস্তাবের 3 নম্বর ইয়েটা উচ্চকক্ষ প্রতিষ্ঠিত না হলে বা উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত নিম্নকক্ষে 2/3 এবং সুনির্দিষ্ট বিষয়ে গণভোট। তা আপনার বক্তব্যের সাথে আমি একটু কমপ্লিমেন্ট এইভাবে করতে চাই যে গণভোটের বিধানটা সম্পর্কে আপনি বলেছেন 12th অ্যামেন্ডমেন্টে ছিল, ওই পজিশনে আছে, কিন্তু 15th অ্যামেন্ডমেন্টে এটা বাতিল হয়ে গিয়েছিল। বাট 15th অ্যামেন্ডমেন্ট বা দিকটা এখন কোর্টের থেকে যেভাবে বেরিয়েছে, ওয়েবসাইটে আছে, আমরা হাতেও পেয়েছি, তার মধ্যে স্পেশালি এই গণভোটের বিধানটা 142 সহ 6টা প্রভিশন 15th অ্যামেন্ডমেন্টের বিলের মধ্যে যা ছিল আইটেম, এগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে অলরেডি। তো আবার বহাল করবেন কি করবেন না সেই ব্যাপারে শুধু 1 মিনিট কথা বলবো। যে এটা আসলে বহালের প্রশ্ন না, এটা অলরেডি রিস্টোর্ড, যেটা আপনি একটু সংশয় প্রকাশ হচ্ছে রিস্টোর্ড। এটা হচ্ছে জুডিশিয়ারি লেজিসলেশন করতে পারে না, কিন্তু
জুডিশিয়ারি যখন কনস্টিটিউশন অথবা কোনো অ্যামেন্ডমেন্টের কনস্টিটিউশনালিটি সম্পর্কে ভার্ডিক্ট দেয় যে আনকনস্টিটিউশন ইজ অফ নো এফেক্ট মানে আলটারওয়াইজ টু দি কনস্টিটিউশন যখন ডিক্লেয়ার করে, তখন আগের প্রভিশনটা যদি থেকে থাকে এটা ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে এটা রিইনস্টেট হয়ে গেছে। যেমনভাবে আর্টিকেল 96 এর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা 16 অ্যামেন্ডমেন্টে এটা অভিলেষ করে দিয়েছিল, সেটাও ভার্ডিক্ট অনুসারে এখন ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে এটা রিইনস্টেট হয়ে গেছে। বিধায় এখন হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারকদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অ্যাক্টিভিটিস কিন্তু ইট ইজ অনগোয়িং এবং অনেকেরই এর মধ্যে তার 96 অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে যে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো একইভাবে এটা কিন্তু অলরেডি রিইনস্টেটেড, যে গণভোটের বিধানটা আগে যেভাবে ছিল এটা ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে সেটা রিইনস্টেট হয়ে গেছে। সুতরাং যদি এখানে আপনারা সিদ্ধান্ত নিতে হয় তাহলে নেক্সট পার্লামেন্টে গণভোটের বিধানটা যেটা আছে আর কি অ্যাকর্ডিং টু 142 আর্টিকেল, সেটা থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আর এখানে উত্থাপিত হওয়ার প্রয়োজন নেই। তবে যদি নেক্সট পার্লামেন্ট মনে করে যে গণভোটের বিধানের মধ্যে আরো কিছু অ্যাড করবে কিনা বা মাইনাস করবে কিনা সেটা নেক্সট পার্লামেন্টের বিষয়, সেই বিষয়টা আপনারা আলাপ করতে পারেন। বাট গণভোট ইজ ভেরি মাচ রিইনস্টেটেড। তা আমরা আমাদের যে প্রস্তাব সেটা হচ্ছে লোয়ার হাউসে 2/3 মেজরিটিতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রভিশনটা ঠিক থাকবে এবং যে বিধানগুলো প্রিয়াম্বল আর্টিকেল 8, 48, 56 এবং 142-তে যদি কোনো পরিবর্তন আসে সেটা অবশ্যই গণভোটে যাবে, বর্তমান বিধান মতো যাবে, পরেও যাবে, সেটাও আমাদের প্রস্তাব। এখন এই বিষয়ে যদি নতুন কোনো গণভোটের বিষয়ে কোনো প্রস্তাব থাকে সেটা হয়তো আমরা আলোচনা করতে পারি। আর যেহেতু আপনাদের এখানে বলা আছে যে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এবং উচ্চকক্ষ প্রতিষ্ঠান না হলে সেই 3 নম্বর নিয়ে আলোচনা করলাম, আমি আর বিশেষ সময় নেব না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাসুদ রানা, পার্ষদ মার্ক্সবাদী দলের, এবং এরপর কথা বলবেন সাকিব আনোয়ার, নাগরিক পক্ষে। শুভেচ্ছা। না, এখানে মানে গণভোটের বিধানটা রাখার ব্যাপারটাই আমাদের প্রস্তাবনা ছিল, যে এটা অবশ্যই সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 মেজরিটির কথা যেটা বলা হয়েছে এবং গণভোটের রাখা। তো সেক্ষেত্রে এখানে যে 4টা সুনির্দিষ্ট অনুচ্ছেদের ক্ষেত্রে বলা হয়েছে সেই ব্যাপারে আমরা একমত আছি, এতটুকু। জনাব সাকিব আনোয়ার, নাগরিক পক্ষ, এবং এরপর কথা বলবেন সৈয়দ হাসিবউদ্দিন হোসেন। ধন্যবাদ। সংবিধান সংশোধনের বিষয়টা আসলে মানে ভেরি মাচ রিলেটেড টু আপার হাউস ফরমেশন, মানে আমাদের ডিসকাশনে তো এভাবে এসছে, এ কারণে মতামত দেওয়াটা একটু কঠিন। তারপরে দলের অবস্থানটা খুব সংক্ষেপে একটু বলে রাখি, মানে রেকর্ডের জন্য। আমরা তো যেটা বলেছি যদি আপার হাউস হয় এবং সেটা পিআরের মাধ্যমে মানে ভোটের পিআরের মাধ্যমে যদি হয়, সেক্ষেত্রে আপার হাউসের সিম্পল মেজরিটির দরকার পড়বে লোয়ার হাউসের 2/3 মেজরিটির পাশাপাশি। আর আমরা যখন এর আগে কমিশনের সাথে বসেছি দলগতভাবে, তখন আমরা আমাদের অবস্থানের কথা বলেছিলাম যে নিম্নকক্ষে 2/3 এবং আপার হাউসের সিম্পল মেজরিটির পর আর গণভোটের কোনো প্রয়োজন নাই। কারণ মানে আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য গণভোটের কথা আমরা বলি, সেই চেক অ্যান্ড ব্যালেন্সের এবং জনগণের সত্যিকার রিপ্রেজেন্টেশন মানে 2 হাউসগুলোতে হয়ে যাচ্ছে। ফলে আবার নতুন করে গণভোটে গিয়ে রাষ্ট্রের খরচ বৃদ্ধি করার কোনো প্রয়োজন নাই বলে আমরা মনে করি। তবে যদি আপার হাউস প্রতিষ্ঠা না হয়, যেটা অর্থাৎ আলোচনা উত্থাপিত প্রস্তাবে 3 নম্বরে যেটা বলা আছে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সংবিধান সংস্কারের ক্ষেত্রে বলতে পারি যে গণভোটের বিধানটা মাস্ট গণভোটের
বিধানটা রাখা যেতে পারে যদি আপার হাউস প্রতিষ্ঠিত না হয় এবং শুধুমাত্র লোয়ার হাউসে প্রেক্ষাপট মেজরিটির মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়টা আসে। আর আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার ছিল, যে বিষয় যে কারণে আসলে আমি আমার নাম লিখে পাঠিয়েছিলাম, সেগুলো অনেকখানি আসলে অনেকখানি পুরোটাই মানে সংবিধান সংস্কারের বিষয় এবং আর্টিকেল 50 অ্যামেন্ডমেন্টের যে বিষয়গুলো সেগুলো ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলে ফেলেছেন, এই কারণে সেই বিষয়ে আর নতুন করে বলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব সৈয়দ হাসিবউদ্দিন হোসেন এবং এরপরে কথা বলবেন আবুল হাসান রিপন গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জনাব সৈয়দ হাসিবউদ্দিন হোসেন। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যখন সংবিধান সংশোধনের কথা বলি তখন আমাদের ইতিহাসে যেটা পরিষ্কার সেটা হচ্ছে আমাদের সংবিধানের বিশাল সংশোধন চতুর্থ সংশোধনের মতো একটা বিশাল জিনিস, এগুলি 5 মিনিটে আসলে অ্যাপ্রুভাল পায়। আমরা এখানে বসছি কিন্তু একটা বড় কারণ যাতে স্বৈরাচার আর না ফিরতে পারে, এটাই কিন্তু আমাদের বসা একটা কারণ। আমাদেরকে যখন সংবিধান সংশোধনের আলাপ উঠবে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে স্বৈরাচার যাতে না ফিরতে পারে, সেই জন্য আমরা সংশোধনকে কিভাবে রাখবো। যাই করলাম, এত আলাপ আলোচনা হইল, তারপরে হঠাৎ কয়েক বছর পরে একজন স্বৈরাচার আসলে সে তুলি দিয়ে আসলে উড়াই দিল, সেটা যাতে না করতে পারে সেটা একটা ব্যবস্থা রাখা। দ্বিতীয় যেটা আমি পরিষ্কার করছি কনসেপ্টুয়ালি, সেটা হচ্ছে যে আমরা যে সংসদের কথা বলি সেটা একটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, কিন্তু আসলে ক্ষমতা কিন্তু জনগণের। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সংবিধানের যদি মৌলিক কিছু সংস্কার মানে হয়, তাহলে কোন সংস্কারের ক্ষেত্রে আসলে জনগণের কাছে অনুমতি না নিয়ে আমরা আসলে কাজটা করতে পারি না। আমাদের জনগণ একটা এক্সিস্টিং সংবিধানের আলোকেই আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন এই সংসদে বসতে এবং বিবিধ আইন টাইন প্রণয়ন করতে, কিন্তু তাতে কিন্তু আমি অনুমতি পাই না জনগণের কাছ থেকে যে আমি সংবিধানটা পরিবর্তন করতে। এই যে ঐক্য কমিশন কিন্তু সেরকম একটা অনুমতি দিচ্ছে কিন্তু এই আলাপে, তারপরে সে ইলেকশনে যাচ্ছে, সেখানে কিন্তু একটা অনুমতি আমরা পাচ্ছি। সুতরাং আমি প্রস্তাব যেটা করছি সেটা হচ্ছে যেটা আমাদের ঐক্য কমিশন বলছেন যে কিছু কিছু জায়গায় আসলে পরিবর্তন করতে হলে গণভোটে যেতেই হবে, সেটা খুবই যৌক্তিক। এবং আমরা যেটা আগে বলছি যে সমঝোতায় পৌঁছানোর জন্য আমরা উচ্চ কক্ষে সিম্পল মেজরিটির কথা বলছি। এখানে আপনারা প্লিজ নোট করেন যারা উচ্চকক্ষকে সংখ্যানুপাতিক নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন তাদেরকে বলি যে তাইলে তো সংবিধানের উচ্চকক্ষে আপনাদের মতে যাওয়ারই কোনো অর্থ হয় না। নিম্ন কক্ষে যদি দলীয় ভাবে হয় তাহলে সেটারই রিফ্লেকশন তাহলে উচ্চকক্ষে। তো আমি ঠিক আসলে বুঝি না যে ওনাদের যুক্তিতে ওনার উচ্চ অক্ষ ওই দলীয় প্রপোর্শনে কেন চাচ্ছেন, সেটার কোনো যুক্তি কিন্তু আমি পাই না। কারণ উচ্চ অক্ষ তো শুধু সিল মারবে। আচ্ছা ঠিক আছে, ফিরে যাচ্ছি না। জি আচ্ছা, আপনি সুতরাং আমাদের প্রস্তাব হচ্ছে যে নিম্ন কক্ষে 2/3 উচ্চ কক্ষে সিম্পল মেজরিটি এবং কিছু কিছু সংবিধানের মৌলিক জায়গার ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা রাখা যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব আবুল হাসান রিপন গণসংহতি আন্দোলন এবং এরপরে জনাব রিদওয়ান আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আমরা প্রথমত এই একটা বিষয় কিন্তু আসলে ইতিমধ্যেই যেটা এসছে, যেটা আমরা যখন মতামত দিই তখন আসলে ছিল না এক অর্থে, পঞ্চদশ সংশোধনীর কোন কোন অংশ আসলে বাতিল হচ্ছে এবং কিভাবে ইয়ে হচ্ছে সেটা তখনও পর্যন্ত আসলে আমরা যখন প্রথম মতামত দিই তখন আসলে ছিল না। সে কারণে আমাদেরকে অবশ্যই এখানে গণভোটের ব্যবস্থা রাখার বিষয়ে মানে আমরা কথা বলেছি, সেটা যদি ইতিমধ্যেই আবার চলে আসে
তাহলে সেটা আসলে দরকার হবে না, মানে সেক্ষেত্রে এটা রিইনস্টেট হয়ে গেলে পরে সেটা আর দরকার হচ্ছে না। ফলে গণভোট আমরা যে কারণে চেয়েছি সেটা খুব স্পষ্ট, যে জনগণ আমাদের, মানে জনগণ আসলে রাষ্ট্র এবং জনগণের ভেতরকার যে সম্পর্ক সূত্র সেটা সংবিধানের মাধ্যমে হয়, এবং জনগণ এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদেরকে নির্বাচিত করেন, মানে জনপ্রতিনিধিকে নির্বাচিত করেন। ফলে জনপ্রতিনিধি আসলে সংবিধান অনুসারে কাজ করবেন, এটি হচ্ছে আসলে তার কাজ। যদি মৌলিক সংস্কারের জায়গায় হয়, মৌলিক জায়গায় তাকে কথা কাজ করতে হয়, তাহলে অবশ্যই আবার জনগণের কাছেই ফিরে যেতে হবে, এটি আসলে নীতি হওয়ার কথা। সেই দিক থেকে আমরা যে সমস্ত মৌলিক বিষয়াবলী এখানে যেগুলো উল্লেখ আছে, এর বাইরে আমরা এখনো আসলে পুরোপুরিভাবে আমি বলতে পারি যে যদি আরেকটু সময় দেওয়া হয় তাহলে হয়তো আরেকটু দেখতে পারি যে অন্য কোনো বিষয় আছে কিনা যেগুলোতে গণভোট প্রয়োজন হতে, মানে মাস্ট করতে হবে, এরকম অন্য কোনো বিষয় আছে কিনা আরেকবার একটু চেক করা যায় কিনা, সেটা একটা মানে আমার কি বলা যায় হাউসের কাছে একটা আবেদন, যে এটা আমরা অন্য কোনো বিষয়গুলোকে আরো এর ভিতরে যুক্ত করবো কিনা। আমি নিজেও দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে অনুরোধ করব, যদি আরো এরকম কোনো বিষয় পাওয়া যায় যেটা আসলে অবশ্যই যুক্ত করা দরকার, সেটা আমরা এর ভিতরে যুক্ত করতে পারি কিনা। এটা হচ্ছে একটা। আর যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং 2/3 নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে সিম্পল মেজরিটির যে কথাটা আমরা আগে বলেছিলাম সেটাতে আমরা থাকছি, এবং একই সঙ্গে এই জায়গাটা আমরা যদি জাতীয় সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক হারে 50% নেই, আর বাকি 50% যদি আমরা ভোটের ভিত্তিতে রিপ্রেজেন্টেশন নেই, সেটা অর্থবহ হবে। এটার পক্ষে আমি অনেক যুক্তি দিতে পারি। মনে করেন পুরোপুরি যদি আমরা সংখ্যানুপাতিক হারে একদম রাষ্ট্রীয় ভোটের উপর ভিত্তি করে সেই জায়গাতে রিপ্রেজেন্টেটিভ যায়, নিম্ন কক্ষ থেকে 2/3 মেজরিটি আপনার ভোট দিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব পাস করলেও উচ্চ কক্ষে সিম্পল মেজরিটিও আপনার এইটা পাস করার জন্য আপনার মত প্রকাশ করতে পারবে না, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা থাকবে সেই জায়গাতে, এবং যারা সরকার গঠন করেছেন তাদের পক্ষ থেকেও সেই জায়গাতে সিম্পল মেজরিটি আপনার সংখ্যানুপাতিক হারে পাবে না। আমার এক ভাই বলেছেন যে 33% ভোট পেয়ে সরকার গঠন করছে 91-এ বিএনপি সরকার, 33% আর 67% লোক ছিল না। এখন 67% যদি বিরোধী দলের সকল প্রতিনিধিরা সেই জায়গাতে উচ্চ কক্ষে আসে, তাইলে কি সিম্পল মেজরিটি আপনার এটা বিল পাস করার জন্য পর্যাপ্ত সংখ্যক সদস্য? পর্যাপ্ত সংখ্যক না। সেই জন্য অন্তত পক্ষে আপনার এই স্থানীয়ভাবে ভোট পাওয়া যে রাজনৈতিক সংগঠন, সেই জায়গাতে যদি 50 জন থাকেন, সংসদ থেকে যদি 50 জন থাকেন, তাহলে অন্তত পক্ষে সিম্পল মেজরিটি করার মতো একটা প্রক্রিয়া আমরা অনুসরণ করতে পারি। এটা হলো, এই যে আমার ভাই বললো যে যুক্তি নাই, যুক্তি আছে। যদি সরকার চালাইতে হয়, আপনি পিআর পদ্ধতিতে পুরোপুরি ভাবে উচ্চ কক্ষ গঠন করে দেশ চালাতে পারবেন না, সংবিধান সংশোধন করতে পারবেন না, কোনো আইন পাস করতে পারবেন না। এই হলো 1 নম্বর। আর দ্বিতীয় কথা হলো, সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে আমাদের সংবিধানের প্রিয়াম্বলে যা আছে সেগুলোর ব্যাপারে গণভোটের কথা, সেটার ব্যাপারে আমি একমত এবং ঐক্যমত পোষণ করি। বিশেষ করে আপনার সংবিধানের 8, 48, 56 এবং 142 সেটা গণভোটে যেতে হবে। থ্যাংক ইউ। রেজন ভাই, আপনি যদি অ্যালাউ করেন দুটো কথা বলি। জি ভাই, প্লিজ। এটা সকলের জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজিয়ার করার কথা ভাবছি কেন আমরা? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আসলে অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত, কারণ আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ। শুধু এক্সপিরিয়েন্সই খারাপ না, আপনি যদি লার্জলি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাই আমরা, আমি আপনাকে উপলক্ষ করে বলছি বলে আপনাকেই বলছি না, আমি আশা করি অন্যরা বুঝবে। সংবিধান সংস্কার কমিশনের অ্যাপ্রোচ ছিল যে আসলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এমন সব ব্যবস্থা অর্পিত হয়েছে, যতবারই আমাদের এখানে সংবিধান সংশোধন হয়েছে
একটিবার পরবর্তী সময় গণভোট হয়েছে, বাইরের সময়গুলোতে আসলে কোনো পার্টির কোনো ম্যান্ডেটটিও কোনোদিন সংবিধান সংশোধন করে নাই। ইলেকশনের সময় কখনোই তারা বলে নাই যে আমি সংবিধান সংশোধন করব, করে আমি এই কাণ্ডটা করবো, এই ভালো করবো খারাপ করবো কিছুই বলে নাই। অ্যাপ্রোচটা কি এই হওয়া উচিত না যে আমরা সকলে মিলে যখন, সকলে বলতে জনপ্রতিনিধিরা যে প্রক্রিয়ার মধ্যেই হোক যখন এক জায়গায় আসবে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের যেন মানে কোনো অবস্থাতে একটা ইজি পাস আমরা না দিই, বরঞ্চ এটা কঠিন করুক। কারণ তাতে করে অন্যদেরকে নিয়ে জাতীয় এবং রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে তখন তারা করবে। জিনিসটা যদি ভালো হয়, এই কালচারে আমরা তো আটকে যাব না। আশা করি যে সরকারি দল বলেছে তো আমি বিরোধী দল, আমার কাজ রয়েছে, এটা যেভাবে বন্ধ করে ফেলতে হবে। এই অ্যাপ্রোচ থেকে তো বেরোতে হবে। আপনি যদি একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন করেন, একটা পার্লামেন্টে এটা হইতে পারে না যে একটা ওয়েস্টমিনিস্টার স্টাইল পার্লামেন্টে অপোজিশনের একটা রোল তো সিগনিফিকেন্ট রোল, আপনি স্বীকার করেন, আমি জানি, আমরা জানি। ফলে তাকে ইনভলভ না করে ইজি পাসটা তো আমরা না করি, এটাও আমাদের একটু বিবেচনায় রাখতে হবে, তাই না? সংবিধান সংশোধন কঠিন হয়ে যাবে, অফকোর্স কঠিন হয়ে যাবে, অবশ্যই কঠিন হয়ে যাবে। গভর্নেন্স যাতে কঠিন না হয় সেটা আমরা বিবেচনা করি। আমরা গভর্নেন্স কখনো এমন করতে পারি না যে পিপলস রিপ্রেজেন্টেটিভদেরকে ভোট দেওয়ার পরে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের একটা ইনহারেন্ট উইকনেস হচ্ছে যে আপনার মানে মেজরিটি ভোটের প্রয়োজন হয় না, আপনার মেজরিটি সিটের প্রয়োজন হয়। এটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের ইনহারেন্ট উইকনেস। আমাদের দেশে না, পৃথিবীর যেখানে যাবেন ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম করলেই হবে, এটা ঠেকাতে পারবেন না আপনি। এটাকে বেটার সলিউশন কেউ কেউ বলেন লোয়ার ইউরোপীয় টিয়ার অন্যান্য দেশে করেছে, আমরা সেখানে যাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু অ্যাটলিস্ট এটা বিবেচনায় রাখুন আপনারা। যেন দুটো জিনিস, একটা হচ্ছে যারা গভর্ন করবেন তাদের গভর্ন করার সুযোগ দিতে হবে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিন্তু গভর্নেন্সের প্রশ্ন নয়, এটা ফিউচার গাইডেন্সের প্রশ্ন, শুধুমাত্র ডেইলি গভর্নেন্সের প্রশ্ন না। সে কারণে এটা মাছ ডিফিকাল্ট করাটা বেটার। এটা হচ্ছে আমাদের পরিশ্রমের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন তাই ছিল আর কি। সেটা আমি বললাম যাতে আমাদের আলোচনার মধ্যে আমরা গভর্নেন্সটা কখনো ইমপিট করতে চাই না, কেননা সেটা দেশের জন্য ভালো না। আমরা যখন অর্থনীতির কথা বলেছি কি করবে, বাজেট আটকে গেলে মানুষ সাফার করবে, শুধুমাত্র এমপিরা সাফার করবে তা তো না, মানুষ সাফার করবে। আরো মানুষকে জিম্মি করা যাবে না তিনজনের হাতে, তাই তো? সেই জন্য আমরা এটা বলছি গভর্নেন্সটা এক্সিকিউটিভ একটু নজরদারি থাকবে, কিন্তু তাকে বন্ধ তো করা যাবে না, তাকে তো গভর্ন করতে দিতে হবে। কিন্তু আবার সেই জন্য এটা এক্সেসিভলি ব্যবহার করে যেন কনস্টিটিউশন এমন করে না করতে পারে, অন্যদের কারো মানে ওদের আপত্তিকে গুরুত্ব না, সেটাই অ্যাপ্রোচটা হবে। সরি একটু বেশি সময় নিলাম। ঠিক আছে আপনি যেটা বলছেন, কিন্তু দেশের এই বর্তমান যে স্থিতিশীল অবস্থা, এটাকে অস্থিতিশীল করার জন্য তো অনেক রকম অনেক দফা দিয়ে যে এটা না হইলে নির্বাচন হবে না, এটা করতে হবে, নির্বাচন করব না, এবং বড় বড় অনেক রাজনৈতিক সংগঠন সম্মিলিত ভাবে এই পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হইতে দেব না, এইরকম কথাবার্তা মাঠে অনেক অনেক কিছু বলছেন। আপার হাউসে এই অবস্থার সৃষ্টি হবে, কারণ অনেকবার পার্লামেন্টে রিপ্রেজেন্ট করার সৌভাগ্য আমার ছিল, এবং বিরোধী দল মূলত কি কি ভূমিকা পালন করে ট্রেজারি বেঞ্চ একটা বিল আনলে সেই অভিজ্ঞতাও আমার আছে। ধন্যবাদ। আমি ডক্টর আহমেদ আব্দুল কাদের খেলাফত মজলিস আপনার কাগজ জানাচ্ছি, এবং এরপরে আশরাফ আলী আকন ভাই আমরা বিরতির পরে আপনাকে দিয়ে শুরু করবো, কারণ আমাদের খাবার রেডি এবং 15 বাজে।
তো আমরা ডক্টর আহমদ আব্দুল কাদেরের বক্তব্য শুনে এই পর্যায়ে আমরা বিরতিতে যাব। ধন্যবাদ। জি, এই বিষয়ে ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছেন, আমি এই কথা বলাতে আমার কথা আমার কমে গিয়েছে। মানে আমার কথা হচ্ছে সংবিধান সংশোধনটা ইজি করা উচিত নয়। এটাকে ইজি করা, গভর্নমেন্টের বিলের মতো এটাকে মনে করা, এটা খুবই ব্যাড স্টেপ হবে। সরকার আমরা দেখেছি কোথাও যা হত্যা করেছে, এইটা করার সুযোগ দেওয়া যাবে না। এর সুযোগ বন্ধ করতে হলে আবার হচ্ছে তাদেরকে অধিকার দিতে হবে। এরপরে আমি মনে করি মৌলিক ব্যাপারে দুই হাউসে পাশ করলেও এটা কোনো দিতে হবে, এটা করাও আমি বিনোদ করি না, এটা সমর্থন করি মৌলিক বিষয়গুলিতে। কারণ মৌলিক বিষয়টি গভর্নমেন্ট এসে বদলানোর চেষ্টা করে, তাহলে কিন্তু দেশ মূলত অস্থিতিশীল হয়ে যাবে। গভর্নমেন্ট স্থির থাকতে পারে, দেশ অস্থিতিশীল হয়ে যাবে। এই জন্য আমি মনে করি দেশের স্থিতির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে মৌলিক বিষয়গুলি অবশ্যই কোনো দিতে হবে 2000 পাস হওয়ার পরেও। আর সাধারণ যে সমস্ত বিষয় আছে, সংশোধনী আছে, কতগুলো, এগুলো গণভোটের প্রয়োজন না, এগুলো 2000 পাস হতে হবে। আর বিল তো আগে বলেছি, আমরা ছাড়িয়ে দিয়েছি যে 2বার 28 দিলে ভরে থার্ড টাইম ওরা অটোমেটিক পাস হয়ে যাবে। এই জন্য মনে করি গভর্নমেন্ট চলার জন্য দেবেন, দিচ্ছেন আমরা একমত সাথে গভর্নমেন্ট ফাংশন করতে হবে, এটা আমরা চাচ্ছি না। আর বিরোধীদের হলে যে কাজটার কথা আমরা বলছিলাম যে গভর্নমেন্টের কি কি খালি বিরোধিতা করে কাজ, এটা বর্ণনা করতে চাই। গভর্নমেন্ট ভালো কাজ করে সমর্থন করবো, মন্দ কাজ করলে গণবিরোধী কাজ করে আমরা বিরোধিতা করবো, এটা নিহিত হওয়া উচিত। কিন্তু আমাদের কাজটা নাই। গভর্নমেন্টের একটা বাজেট দেখা যাচ্ছে বিরোধিতা করার জন্য তাও বুঝে বিরোধিতা করতে হবে। এই জন্য এই সমস্ত কিছু বন্ধ হতে হবে। মনে করি ভালো কালচার তৈরি করতে হবে, সংসদ সৃষ্টি করতে হবে, তবে অবশ্যই সংবিধানের নিরাপত্তা কঠিন করতে হবে। সহজ করার ব্যবস্থা নাই। একাডেমি 50 বছর পৃথিবীতে কম আছে যে 53 বছরের ভিতরে 50 বছরের ভিতরে এই জন্য মনে করি এগুলো বন্ধ করা উচিত। বন্ধ করে যা যা করা দরকার তাই করতে হবে, আর গভর্নমেন্টকে ফাংশন করার যা যা করা দরকার তাই করতে হবে। ফেলে বিক্রিয়ার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আহমদ আব্দুল কাদের। আমরা এখন আমরা এখন ইচ্ছেতে যাব নামাজ এবং দুপুরের খাবারের জন্য আমরা মুলতবি থাকবো। প্রতিদিন গতকাল আমরাই পারিনি, কমিশনের পক্ষ থেকে কমিশনের বৈঠকে আজকে অবশ্যই লাঞ্চের সময় কমিশনের বৈঠক নেই, ফলে আমরা আড়াইটার মধ্যে ফিরতে পারবো। আপনারা আড়াইটায় যদি ফিরে আসেন তাহলে সুবিধা হয়। আমরা আবার আড়াইটায় শুরু করবো। এই পর্যন্ত